বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR দেশের মৌলিক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মূল কেন্দ্রবিন্দু, অথচ এই কেন্দ্রবিন্দুতে লুকিয়ে রয়েছে দুর্নীতির গুটি কয়েক কালো বিড়াল, যারা গবেষণা প্রকল্পে লুটপাট, টেন্ডার কারসাজি সহ অনিয়মের 16 কলা পূর্ণ করে বনে গেছেন রাঘব বোয়াল। ক্রাইম ফাইল আজ আপনাদের দেখাবে সাধু বেশে লুকিয়ে থাকা সে কালো বিড়ালদের মুখোশ। বহুমুখী সরকারি গবেষণা প্রতিষ্ঠান BCSIR। এখানে গবেষণা অবকাঠামোতে রয়েছে 8টি পৃথক প্রতিষ্ঠান। এই সংস্থাটির লক্ষ্য শিল্প, কৃষি, খাদ্য, পরিবেশ, খনিজ ও প্রযুক্তি খাতে গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা। BCSIR এর সকল বিজ্ঞানীরা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিভিন্ন সময়ে কিছু প্রকল্পে যন্ত্রপাতি ক্রয়, গবেষণা অবকাঠামো নির্মাণ, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, এমন কিছু অভিযোগের সূত্র ধরে প্রশ্ন উঠেছে কয়েকজনকে ঘিরে। প্রতিষ্ঠানটিতে 2018 থেকে 2020 সালের মধ্যে বাস্তবায়িত হয় প্রায় 48 কোটি টাকার জিনোমিক গবেষণাগার স্থাপন প্রকল্প। অভিযোগ রয়েছে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিজ্ঞানী ডক্টর সেলিম খানের নেতৃত্বে একাধিক অনিয়ম হয়েছে। এর মধ্যে প্রায় 10 কোটি টাকার সফটওয়্যার ক্রয় নিয়ে অনিয়ম ছিল অন্যতম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের ছেলে অস্ট্রেলিয়ায় বসবাসরত সুমিত এবং তার বন্ধু ডক্টর শামিরুজ্জামানের সুপারিশে একক দরদাতা প্রতিষ্ঠান ছিল ব্রেইন স্টেশন 23 লিমিটেড। এই প্রতিষ্ঠানটি জিনোমিক গবেষণাগারের জন্য জেনেটেক নামে একটি সফটওয়্যার সরবরাহ করে। যদিও অন ক্যামেরায় কথা না বলার শর্তে গবেষকরা জানান, কোটি টাকা মূল্যের জেনেটেক সফটওয়্যার দিয়ে কাঙ্ক্ষিত কাজ না হওয়ায় বেজ স্পেস নামে আলাদা আরেকটি সফটওয়্যার দিয়ে কাজ করেছেন তারা। প্রকল্পটির অডিট আপত্তি অনুযায়ী ব্যয়ের পরিমাণ দেখানো হয়েছে প্রায় 9,99,90,000 টাকা। অডিট আপত্তির সূত্র ধরে এবার ক্রাইম ফাইল টিম যেতে চায় জিনোমিক গবেষণাগারে দেয়া জেনেটেক সফটওয়্যার সরবরাহ করা প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন 23-তে। রাজধানী মহাখালীর আমতলী এলাকা অ্যাডভান্স নুরানি টাওয়ারের 12 তলায় রয়েছে সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন 23। আমরা প্রতিষ্ঠানটিতে এসেই রিসেপশনের সংশ্লিষ্ট মুখপাত্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমাদের আসলে তো ওরকম স্পোকম্যান আসলে ডেডিকেটেডলি এখন নেই। রাইসুল সাহেবের সাথে কথা বলতে রাইসুল কবির ভাইয়া তো আজকে মিটিংয়ে আছে কিনা, ওনার মিটিং আছে। হ্যাঁ, ওনার তো আমাদের ফরেন ক্লায়েন্ট আসছে, তো এই জন্য আসলে ইয়েটা হয়েছে। আমার একটু ইন্টারভিউ লাগবে, তো এটার জন্য ইন্টারভিউটা ভাইয়া ওনার সাথে কি কথা বলে এসেছিলেন? আপনাদের তার তো নাম্বার পেজে নাই। কিছু সময় অপেক্ষার পর প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগ থেকে 2 জন এসে কারণ বলার অনুরোধ করেন, তবে সেক্ষেত্রে কোনো বক্তব্য দেওয়া হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করা হয়নি ব্রেইন স্টেশনের পক্ষ থেকে। কি নিয়ে কথা বলুন? কোম্পানির ইনফরমেশন তো উইদাউট এনি অ্যাপ্রুভাল আমি সব জিনিস শেয়ার করতে পারবো না। আমি তো আপনাকে শেয়ার করতে বলতেছি না, অন্য কেউ করতে পারবে না আমি অনুমতি না দিলে। হ্যাঁ, আপত্তিগুলো নিয়ে কথা বলবো। এরপরে আর কি জানতে চাচ্ছেন? না, তাহলে যারা আপত্তি করছে ওনাদের কাছে আপনি জানতে চাইতে পারেন। আমি আসছি, ওটা তাদের সাথেই কথা বলেন যে এটা পাইছে, ওনারা আবার অডিট করবে। ওনারা যে অডিট করছে সেখানে স্পেসিফিক করে বলে দিছে আপনাদের কি কি ল্যাকিংস আছে। দেখি ল্যাকিংস গুলো নিয়ে আমি কথা বলবো। আমি সরি, মানে আমি হেল্প করতে পারতেছি না ভাই এই জায়গায়। প্রকল্প পরিচালক বিজ্ঞানী ডক্টর সেলিম খানের প্রকল্পে আরও একটি অডিট আপত্তি ছিল যানবাহন ভাড়া নিয়ে। ডিবিপি অনুযায়ী প্রকল্পে 2টি মাইক্রোবাস ভাড়ায় বরাদ্দ থাকলেও মন্ত্রণালয়ের পরিদর্শন প্রতিবেদনে মাত্র একটি গাড়ির তথ্য পাওয়া গেছে, আর সেই গাড়িটি দেখা গিয়েছিল বিজ্ঞানী ডক্টর সেলিম খানের বাসার পার্কিংয়ে। BCSIR এর আরেকটি বড় প্রকল্প প্রায় 98 কোটি টাকার ইনস্টিটিউট অফ বায়ো ইকুইভ্যালেন্স স্টাডিজ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, যেখানে প্রকল্প পরিচালক ছিলেন বিজ্ঞানী ডক্টর হোসেন সোহরাব। অন্যদিকে সহকারী প্রকল্প পরিচালক ছিলেন সত্যজিৎ রায় রনি। এই প্রকল্পের একাধিক অডিট আপত্তিতে বলা হয়, পরামর্শক নিয়োগে নির্ধারিত QCBS পদ্ধতির মাধ্যমে OTM পদ্ধতি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে প্রায় 24,58,000 টাকা অনিয়মিতভাবে ব্যয় হয়েছে। দরদাতাদের জমা দেওয়া দলিল যথাযথ যাচাই ছাড়াই অনুমোদন করে প্রায় 2,35,00,000 টাকা ব্যয় করা হয়েছে। প্রতিযোগিতা সীমিত করতে কারিগরি স্পেসিফিকেশন তৈরির অভিযোগও আনা হয়েছে অডিট আপত্তিতে। এর মাধ্যমে প্রায় 5 কোটি টাকার বেশি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। BCSIR এর কয়েকটি প্রকল্পে দুর্নীতির রগরগে চিত্র দেখলেন।
প্রশ্ন হলো, এগুলো কি শুধুই প্রশাসনিক ত্রুটি নাকি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিতে যোগসাজশে নিয়মকে অনিয়মের বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে? এবার দেখাবো সে অনুসন্ধান, তবে তার জন্য অপেক্ষা করতে হবে বিরতির খানিকটা সময়। বিসিএসআইআর এর প্রকল্পের কার্যকারিতা ও গবেষণার অর্থ কোথায় ব্যয় হয়, তদন্তের ঘেরাটোপে সে অভিযোগের সত্যতা প্রমাণ করবে টিম ক্রাইম ফাইল। প্রকল্প বাস্তবায়নকারী কয়েকজন গবেষকের নতুন তথ্যে এবার দেখাতে চায় সে অনুসন্ধান। রাজধানীর মোহাম্মদপুর ভেরিবাদ এলাকা। অভিযোগের সূত্র ধরে ক্রাইম ফাইল টিমের লক্ষ্য কয়েকজন বিজ্ঞানীর বেশ কিছু ফ্ল্যাটের অনুসন্ধান করা। বাদ এলাকা পার হয়ে আমরা চন্দ্রিমা মডেল টাউনে। এই আবাসন প্রকল্পের 12 নম্বর সড়কের 10 নম্বর বাসাটিতে আমরা যেতে চাই। কিছু দূর আসার পর খোঁজ মিলল 10 নম্বর হোল্ডিং। নিরাপত্তারক্ষীর সাথে আলোচনা শেষে সেলিম খানের ফ্ল্যাটের সামনে যাই আমরা। সেখানে সাংবাদিক পরিচয় জানতেই ক্ষিপ্ত হয়ে পড়েন বিজ্ঞানী সেলিমের স্ত্রী। এ সময় ডক্টর সেলিমের স্ত্রী প্রতিবেদককে দেখে নেয়ার হুমকিও দেন। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আপনার নামটা ম্যাম? আপনি যার কাছ থেকে আসছেন তার কাছে সব শুনে নেন। তার কয়টা কি তার ফ্যান ট্যান আপনি সব কিছু নিতে আসছেন, কোন ধরনের পদ্ধতি আপনি বলেন? আচ্ছা, সব কিছু রেকর্ড করেন, আমার সব কিছু রেকর্ড করে আপনি ছাড়ে দিন। পরে নিরাপত্তারক্ষীর মুঠোফোনে সেলিম খান তিনি নিশ্চিত করেন ভবনটিতে প্রায় 1300 বর্গফুটের তার 2টি ফ্ল্যাট রয়েছে। এরপর নিচে পার্কিং এলাকায় আসতেই কাভার করা একটি গাড়ি চোখে পড়ল আমাদের, যার নাম্বার ছিল ঢাকা মেট্রো চ 195255। এবার চন্দ্রিমা মডেল টাউন থেকে বেরিয়ে আমাদের গন্তব্য পার্শ্ববর্তী নবীনগর হাউজিং। আমরা খুঁজব 12 নম্বর সড়কের 98 নম্বর হোল্ডিংয়ের ভবন। কিছু দূর আসার পরই 98 নম্বর হোল্ডিংয়ের সুখের নীর নামে 10 তলা একটি ভবন চোখে পড়ে আমাদের। আগে থেকেই নিরাপত্তারক্ষীর অপেক্ষা বুঝিয়ে দিল ক্রাইম ফাইল টিমের কথা এরই মধ্যে তাকে জানানো হয়েছে। এমন ধারণার সত্যতা মিলল যখন জানতে চাওয়া হলো ডক্টর সেলিম খান সম্পর্কে। সেলিম সাহেবের ফ্ল্যাট আছে নাকি? সেলিম খান তা তো ওটা কিছু আমি জানি না, বললাম না, আমি কলাম না কি আমি 500 মিনিট দিয়েছি। সেলিম খান নামে কাউকে চেনেন না? তারা মালিক বলো কতজন মালিক, তা কেটা কি আমি তো চিনি না। লিস্ট আছে নাকি? কই আপনার রুম কোনটা, গার্ড রুম কোনটা? নিরাপত্তারক্ষী জানেন না সেলিম খানের ফ্ল্যাট এই ভবনে রয়েছে কিনা, তবে ক্রাইম ফাইলের তথ্য বলছে এই ভবনেই সেলিম খানের একাধিক ফ্ল্যাট রয়েছে। গার্ডরুমে রাখা ফ্ল্যাট ভাড়ার ফোন নাম্বারে আমরা খুঁজে পাই সেলিম খানের মুঠোফোন নাম্বার। সেই বিজ্ঞপ্তি থেকেই জানতে পারি ভবনটির 10 তলায় 4টি ফ্ল্যাট রয়েছে তার। আরও নিশ্চিত হতে আমরা কথা বলি সেই ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে। 4টা ফ্ল্যাট কি একজনের মালিকের? মালিকের নাম কি একটু বলবেন? সেলিম সাহেব। সেলিম সাহেব। আমরা এই বছর এবারে 3 বছর। 3 বছর? সেলিম সাহেবই ভাড়া দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই 4টা ফ্ল্যাট কার? এই উপরে সাইডটা হেয়ার। একই ভবনে বিজ্ঞানী সেলিম খানের আরও এক সহকর্মী সত্যজিৎ রায় রনির 2টি ফ্ল্যাটের বিষয়েও আমরা নিশ্চিত হই। সত্যজিৎ সাহেবের কয়টা আছে এখানে? সত্যজিতের ওই একটাই, একটা ফ্লোর মানে একটা ফ্ল্যাট, ফ্ল্যাটে ওই দুইটা বাকি ওই একই অবস্থা। অডিট আপত্তিতে থাকা বিসিএসআইআর এর এ সকল প্রকল্প নিয়ে এবার আমরা মুখোমুখি হতে চাই গবেষক এবং বিজ্ঞানীদের। সরকারি অফিসে কর্মচারী দিয়ে শরীর মাসাজ করানো ব্যক্তি হলেন একজন বিজ্ঞানী, নাম ডক্টর সেলিম খান। তিনি জিনোমিক গবেষণাগার প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কোটি টাকার অনিয়ম নিয়ে এবার আমরা তার মুখোমুখি হতে চাই। রাজধানীর এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব এলাকায় বিশাল জায়গা নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর। বিজ্ঞানী ডক্টর সেলিম খানের সাক্ষাৎকার নেয়ার জন্য প্রতিষ্ঠানটিতে যেতে চাইলে বাধার মুখোমুখি হতে হয় ক্রাইম ফাইল টিমকে। স্যার যদি অনুমতি না দেয়, স্যার আমি কোন স্যার? আমাদের সিকিউরিটি ইনচার্জ, তারপরে আমাদের সচিব স্যারের নির্দেশ। প্রায় 20 মিনিট কথা কাটাকাটি শেষে চেয়ারম্যান সামিনা আহমেদের অনুমতির পর আমাদের বিসিএসআইআর এলাকায় প্রবেশের সুযোগ হয়।
ইনস্টিটিউট অফ ন্যাশনাল অ্যানালিটিক্যাল রিসার্চ অ্যান্ড সার্ভিস ভবন। ডক্টর সেলিম খান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক হিসেবে এই প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালন করছেন। আলোচনার শুরুতেই আমরা তার বক্তব্য থেকে জানতে পারি তিনি শুরুতে খাদ্যশস্য আলুর জিনোম নিয়ে গবেষণা করেছিলেন। এরই সূত্র ধরে বিগত সরকার ডক্টর সেলিমকে জিনোমিক গবেষণাগার প্রকল্পের দায়িত্ব দেন। এটা আলু নিয়ে কাজ করি ঢাকা ভার্সিটি থেকে আলু নিয়ে আমি যখন এমফিল করি, এমফিল শেষ করে পিএইচডি করি। পিএইচডি করার পর আমার সুযোগ হয় জার্মানিতে পিএইচডি যাওয়ার, যেখানে আলুর ভাইরাস একটা বড় রোগ। বাংলাদেশে ফিরে এসে আমি 2003 সাল থেকে আমি আলুর উপর অনেক ল্যাবগুলো করে দিচ্ছি, কারণ আমরা মন্ত্রী তখন এই শামিরুজ্জামান যিনি যে ইউকেতে থাকে তারাই এই প্রপোজালটা নিয়ে আসে এবং তারা বলা হয় যে সাবেক যে প্রধানমন্ত্রী তার মাধ্যমে তারা আসছে। এখন দেখা গেলো যখন ওই শামির এবং সুমিত তার দুজন বন্ধু। সাক্ষাৎকারের এক পর্যায়ে ডক্টর সেলিম স্বীকার করেন প্রকল্পে তার সরবরাহকৃত জেনেটিক সফটওয়্যার খুবই মানসম্মত, তবে এই সফটওয়্যার দিয়ে নিয়মিত গবেষণা সম্ভব নয়। সেজন্য প্রয়োজন দ্রুতগতির কম্পিউটার এবং উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট, যা কিনা নতুন আরও একটি সেটআপ বা প্রকল্প হবে। তো আমরা এখানে যারা কাজ করি সব বায়োলজিক্যাল সায়েন্সের, এই সফটওয়্যার ইউজ করতে গেলাম ট্রেনিংও করছে পরে আমরা আমাদের আসলে লাগবে কম্পিউটার সায়েন্সের লোক। এই বিসিএসের যে ইন্টারনেট লাইন, এটা কিন্তু ডেডিকেটেড লাইন না, আমাদের সব নর্মাল লাইন। আমাদের সফটওয়্যার সব ডাটা কিন্তু এখনও আছে ওখান থেকে যখন আমরা নিয়ে কাজ করব, ডাউনলোড করতে গেলে আমাদের সমস্যা হয়। আমরা যে মাত্রায় কাজ করার কথা ছিল হয়তো সেই মাত্রায় করি, কিন্তু সফটওয়্যারটা এখনও আছে এবং এখনও একটা উন্নত সফটওয়্যার সেটা না টোস্টুম হয় নাই। এটা টোস্টুম এই সফটওয়্যার এখনও লাইফ আছে। এই সফটওয়্যার যদি এখনও সফটওয়্যার এই আমার ইঞ্জিনিয়ার এনে যায়, কম্পিউটার সায়েন্সের লোক এনে যায়, সফটওয়্যার ইউজ করতে পারবে। এক পর্যায়ে সেলিম খান ক্রাইম ফাইল টিমকে অডিট আপত্তি নিষ্পত্তির কপি দেখান। সেই নথিতে স্পষ্ট করে লেখা ছিল মন্ত্রণালয়ের সুপারিশে এই অডিট আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইয়াফিস ওসমানের ছেলে সুমিত যে প্রকল্পে সম্পৃক্ত, সেখানে অডিট আপত্তি টিকবে, এটা কেমন করে হয়? এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই বিব্রত হন বিজ্ঞানী ডক্টর সেলিম খান। আমরা যে অডিটগুলো ভালো করে শোনেন, যে অডিটগুলো আপত্তি আসে মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে আসে। সেলিম খানের দপ্তর থেকে বেরিয়ে আমরা এবার যাই বিজ্ঞানী ডক্টর হোসেন সোহরাবের কার্যালয়ে। ডক্টর সোহরাব ইনস্টিটিউট অফ বায়ো ইকুইভ্যালেন্স স্টাডিজ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই প্রকল্পে একাধিক অডিট আপত্তি তুলে ধরা হয়েছিল। বিজ্ঞানী ডক্টর হোসেন সোহরাবের দপ্তরে যাওয়ার পর আমরা সাক্ষাৎকার দেওয়ার জন্য তারই ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে অনুরোধ জানাই। তবে সাক্ষাৎকারের বিষয়বস্তু অডিট সম্পর্কিত হবে জানার পর তিনি প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। স্যার অনুমতিপ্রাপ্ত না সাক্ষাৎকার দিতে, স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন। তার মানে উনি সাক্ষাৎকার দেবেন না? না দেবেন না। বিজ্ঞানী সৌরভের প্রকল্পে সহকারী পরিচালক ছিলেন সত্যজিৎ রায় রনি। এবার আমরা সত্যজিতের মুখোমুখি হতে চাই। সত্যজিৎ রায় রনি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার কার্যালয়ে যাওয়ার পর জানা গেল মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভায় যোগ দিয়েছেন তিনি। দীর্ঘ সময় অপেক্ষা শেষে সাক্ষাৎকারের জন্য ফোন করার সিদ্ধান্ত নেই আমরা। এরপর তিনি মুঠোফোনেই সাক্ষাৎকারের বিষয়বস্তু সম্পর্কে জানাতে বলেন। প্রকল্পে অডিট আপত্তি এবং মামলা সম্পর্কিত তার নামে করা 2টি মামলা ভুয়া বলে দাবি করেন সত্যজিৎ। চেয়ারম্যান বরাবর যদি লিখিত জবাব দিতে হয় আপনার, যদি সেইটা তো আমি চেয়ারম্যানের কাছ থেকেই সাক্ষাৎকার নিতে পারি। আপনার নামে 2টা মামলাও আছে। ভাই বাংলাদেশে হাজার হাজার মানুষের নামে মামলা হয়েছে, ভুয়া মামলা, এইগুলো নিয়ে কথা বলে লাভ নেই। না আপনার ওই মামলা না বললাম তো এরকম হাজার হাজার মানুষের নামে এটা ভুয়া মামলা ছিল। জি ভুয়া। বিজ্ঞানী সত্যজিৎ রায়ের দাবি করা ভুয়া মামলা সম্পর্কে জানতে ক্রাইম ফাইল যোগাযোগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে। সেখানে মামলা সংক্রান্ত বিষয়ে পুলিশের স্পষ্ট অবস্থানের কথা জানান ডিএমপির মুখপাত্র। চকবাজার থানা যে মামলা, এটা কিন্তু চার্জশিট দেওয়া হয়ে গেছে বলে আমাকে অফিসার ইনচার্জ জানিয়েছেন। শাহবাগ থানার সেই মামলাতে এজাহার নামীয় 12 এবং সন্দিগ্ধ 33-এর নামে চার্জশিট মোটামুটি রেডি করা আছে। এটা দ্রুতই আশা করি কার্যক্রমটা শেষ হবে। ক্রাইম ফাইলের হাতে আসা অভিযোগপত্রে দাবি করা হয় এই 3 জন বিজ্ঞানীর সকলেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি নিয়েছেন। তবে এ নিয়ে আমরা আলোচনা শুরুর পর অভিযুক্তরা মিথ্যা দাবি করেন। আবারও আমাদের গন্তব্য সায়েন্স ল্যাবরেটরিতে অবস্থিত বিসিএসআইআর। এবার আমাদের লক্ষ্য বিসিএসআইআর কর্মচারী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। ক্রাইম ফাইলের হাতে আসা তথ্য অনুযায়ী মামুন সরকারি চাকুরির নিয়ম অমান্য করে রিক্রুটিং এজেন্সির ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে। অভিযোগের সত্যতা যাচাই করতে বিসিএসআইআরে আমাদের কথা হয় কর্মচারী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সাথে। নেইবার অ্যাসোসিয়েটস নামের প্রতিষ্ঠানে তিনি কর্মরত আছেন কিনা এমন প্রশ্ন সরাসরি নাকচ করে দেন তিনি।
আমার মেন বিজনেস চাকরি করতে হবে। কিন্তু এরপরই মামুনকে নেইবার অ্যাসোসিয়েটস এর ভিজিটিং কার্ড দেখাতে বাধ্য হই আমরা। একটা চাকরি থাকা অবস্থায় আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না, এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি। হ্যাঁ, কর্মচারী ইউনিয়নের সভাপতি যেহেতু আপনি কর্মচারী ইউনিয়নের সভাপতি থাকা অবস্থা আপনি ম্যান পাওয়ারের বিজনেস করেন কিভাবে? না আমি তো মেন এখানে তো আমি আপনাকে দেখাইলাম প্রমাণ। দেখাইছেন আপনি না? আবার বলেন এটা কে? হ্যাঁ আমার কার্ড তো দেখা যাচ্ছে, কিন্তু এটা এখন এটা আপনি কোথায় পেলেন তো আমি জানি। এটা এখানে কি লেখা? এখানে তো ম্যানেজার লেখা। এটা কি আমি বানাইছি? এটা কার? নেইবার অ্যাসোসিয়েট? এটা আমার চাচার প্রতিষ্ঠান। তার মানে এই প্রতিষ্ঠান আছে আমার চাচার এটা। আপনি এখানে ছিলেন? আমার চাচার প্রতিষ্ঠান, আমি তো মজা আমার আপন চাচা। আপন চাচা, আপনি এখানে ছিলেন? আমার আপন চাচার প্রতিষ্ঠান। আমরা অফিস ছুটির পরে ওইখানে যাই বসি। ওখানে ম্যানেজারের পদে দায়িত্বে না আছেন? না না, তাহলে এটা ভুয়া? এটা ভুয়া। হ্যাঁ ভুয়া, আপনারা যাচাই করতে পারেন, সমস্যা নেই। এবার রিক্রুটিং এজেন্সি নেইবার অ্যাসোসিয়েটসে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্রাইম ফাইল টিম। পল্টনের চায়না টাউনের 7 তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকতেই আমাদের দেখা হয় সেই মামুনের সাথে। রিক্রুটিং এজেন্সির কর্ণধাররা জানান, মামুন প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়, ব্যক্তি উদ্যোগে ভিজিটিং কার্ড করা হয়েছে বলে দাবি করেন তারা। কেউ যদি করেনি, আপনি যদি করেন, আমরা একটা ভিজিটিং কার্ড আমি কি করতে পারি বলেন? এটা তো আমার তো এটা অ্যাপ্রুভেল লাগে না। BCSIR নিয়ে এ সকল অভিযোগের বিষয়ে কথা বলতে আমরা যাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর সামিনা আহমেদের কার্যালয়ে। সেখানে ক্যামেরা ছাড়াই সকল অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয় দুজন বোর্ড সদস্যদের সামনেই। এ সময় তথ্য যাচাইয়ের জন্য কয়েকদিন সময় লাগবে বলে জানান ডক্টর সামিনা আহমেদ। প্রায় সপ্তাহখানেক পর সাক্ষাৎকারের জন্য আমরা মুঠোফোনে যোগাযোগ করি। এ সময় তিনি মুঠোফোনে জানান বিজ্ঞানীদের অনিয়ম নিয়ে সাক্ষাৎকার দিতে পারবেন না তিনি, এজন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন ডক্টর সামিনা আহমেদ। ম্যাডাম আজকে ফোন দিতে বলেছিলেন, আজকে বলেছিলেন ইন্টারভিউ দিবেন আর কি। মিটিং এ বের হয়ে যাচ্ছি, আসলে ইন্টারভিউটা আমার এইভাবে হবে না, কারণ আগের মানে আমার কর্তৃপক্ষকে না জানে আমি আসলে ইন্টারভিউ দিতে পারবো। ওনারা কি করছে, কি অভিযোগ আপনাদের, তাও আমি জানি না। ম্যাডাম আমি তো সব আপনাকে ওই দিন জানালাম, আপনি আমাকে বললেন যে ফোন দিবেন, আমি ডকুমেন্টস কাগজপত্র নিয়েই আসলাম। এইভাবে আসলে ইন্টারভিউটা দেওয়াও যাবে না। দেশের জাতীয় গবেষণা প্রতিষ্ঠান BCSIR এর কয়েকজন বিজ্ঞানীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যদি সত্যি হয়, তাহলে প্রশ্নের মুখে পড়বে শত শত কোটি টাকার সরকারি বিনিয়োগ, ক্ষতিগ্রস্ত হবে গবেষণা ও প্রযুক্তির ভবিষ্যৎ। তাই সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। মনে রাখবেন, আপনার সতর্কতা আপনার জীবন বাঁচাবে, রক্ষা করবে দেশের ভবিষ্যৎ। অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপনার পাশে থাকবে ক্রাইম ফাইল।